রাত 11:30 বেজেছিল। দিল্লির কনকনে ঠান্ডা হাওয়ায় রাস্তার ধারে পড়ে থাকা টিনের ড্রামে আগুন জ্বলছিল। তার পাশে বসেছিল সেই মেয়েটি, যার বয়স বড়জোর 25 বছর হবে। পুরনো কম্বলে নিজেকে জড়িয়ে রেখেছিল সে। পেট এখন কিছুটা বেরিয়ে এসেছিল। 3 মাসের গর্ভ পরিষ্কার বোঝা যাচ্ছিল। নাম তার সোনাম। তার চোখ জোড়া সেই খালি রাস্তার দিকে তাকিয়েছিল, যেন কাউকে খুঁজছে। কিন্তু সে জানত যে এখন আর কেউ আসবে না। সেই লোকটা যে বলেছিল, আমি তোমাকে সারা জীবন সুখে রাখব, সে 3 মাস আগে এক সকালে কিছু না বলেই চলে গিয়েছিল। সেদিন সকালে সে শুধু এতটুকুই বলেছিল, একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, 2 দিনে ফিরে আসব। আর সেই 2 দিন এখন 3 মাস হয়ে গিয়েছিল। সোনাম সেদিন প্রথমবার অনুভব করেছিল যে ভালোবাসার কথাগুলো কতটা সস্তা হয়ে যায় যখন পেটে কারোর সন্তান বড় হতে থাকে, আর সেই মানুষটা গায়েব হয়ে যায়। সে বাপের বাড়ি গিয়েছিল এই আশায় যে হয়তো মা অথবা মামা কিছু বুঝবেন, কিন্তু দরজার ভেতরে ঢুকতেই মামার স্ত্রী তাকে এমনভাবে দেখল যেন সে কোনো অপরাধী। এখন কি নিতে এসেছিস তুই? ওই ছেলেটার সাথে তো পালিয়ে গিয়েছিলি, তাই না? যখন ভালোবাসার টানে পালাতে পেরেছিলি, এখন নিজের জীবন নিজেই দেখে নাও। সোনাম কাঁদতে কাঁদতে বলেছিল, মামি, আমি অন্তঃস্থতা, কোনো ঠিকানা নেই আমার। মামি মুখ ফিরিয়ে নিল। আমাদের ঘরের মেয়েরা এই ধরনের কথা বলে না। আমাদের সমাজে ইজ্জত অনেক বড় জিনিস, তোর বাচ্চার চেয়েও বড়। সে মায়ের দিকে তাকিয়েছিল, কিন্তু মাও মাথা নিচু করে নিল। মারে, এখন তোর শ্বশুরবাড়িই তোর ঘর। সেই রাত সোনামের জন্য সব থেকে লম্বা ছিল। সে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন বৃষ্টি পড়ছিল, আর তার মাথা গোজার কোনো জায়গা ছিল না। সেদিন থেকে সে কালভার্টের নিচে শুতে শুরু করল। সকালে সে শহরের রাস্তায় আবর্জনা কুড়োতে বেরিয়ে যেত, পিঠে খালি বস্তা আর পেটে সন্তান নিয়ে। মানুষ তাকে দেখে কখনো দয়া, আবার কখনো ঘৃণার চোখে দেখত। এখন তো এর বাপের নামও জানা নেই, নিশ্চয়ই পালিয়ে গেছে। বেচারি এখন নিজে খাবে নাকি বাচ্চাকে খাওয়াবে? এই কথাগুলো তার কানে তীরের মতো বিদ্ধ, কিন্তু সে চুপ থাকত, কারণ এখন চুপ থাকাই ছিল তার জবাব। কখনো কখনো সে ক্লান্ত হয়ে গেলে সিগন্যালের কাছে দাঁড়িয়ে সেই ছোট বাচ্চাদের দেখত, যারা তাদের বাবা মায়ের সাথে গাড়িতে বসে হাসছিল। সে এক মুহূর্তের জন্য হেসে উঠত, তারপর নিজেকেই অভিশাপ দিত, ইস, আমি যদি তাকে এতটা বিশ্বাস না করতাম। সেই লোকটার নাম ছিল রোহিত। কল সেন্টারে দুজনে একসাথে কাজ করত। প্রথমে কথা, তারপর ভালোবাসা, তারপর জেদ। বাড়ির লোক মানবে না। রোহিত বলেছিল, তাহলে চলো পালিয়ে যাই। সোনাম রাজি হয়েছিল, আর তারা সত্যিই পালিয়ে গিয়েছিল, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো সাহায্য ছাড়াই। প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো ছিল। ভাড়ার ছোট ঘর, দুবেলা রুটি, আর সারা রাত তাদের গল্প। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। রোহিতের মুখে বিরক্তি বাড়তে লাগল, রাগ বাড়তে লাগল। যখন সোনাম জানালো যে সে মা হতে চলেছে, তখন প্রথমবার রোহিত কিছু বলল না, শুধু অনেকক্ষণ চুপ করে বসে রইল, এবং পরের সপ্তাহেই সে চলে গেল। আমি একটু আসছি, ব্যাস, এটাই ছিল তার শেষ কথা। তারপর না সে এলো, না কোনো খবর এলো। এখন সোনামের কাছে শুধু একটা ছেঁড়া বস্তা ছিল, আর সেই সন্তানটি যে তার ভেতরে ছিল। একদিন যখন খুব বৃষ্টি নামল, সে নিজের বস্তা দিয়ে ঝুপড়ির মতো কিছু একটা বানিয়ে নিল। রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে নিজেকে বলল, এখন আমার কারুর দরকার নেই, না মায়ের, না মামির, না রোহিতের। শুধু এই বাচ্চার জন্য বাঁচতে হবে। সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠল, কিন্তু ভেতর থেকে সে ভেঙে চুরমার ছিল। কখনো কখনো যখন কোনো গলির কোণে কোনো মেয়েকে তার বয়ফ্রেন্ডের সাথে হাসতে দেখত, তার বুক ফেটে কান্না আসত। ইস, জীবনটা যদি আবার ফিরে আসত। এক রাতে যখন পেটে নড়াচড়া অনুভব করল, সে আকাশের দিকে তাকিয়ে বলল, ছেলে বা মেয়ে যাই হোক, আমি তোকে কখনো একা ছাড়ব না। এরপর রোজ একই রুটিন, ভোর 4টে ওঠা, সিগন্যালের কাছে বস্তা নিয়ে বেরিয়ে পড়া, প্লাস্টিক, টিন, বোতল কুড়োনো, ভাঙাড়ি দোকানে বিক্রি করা, তারপর সেই ছেঁড়া কাপড়, সেই বাসি রুটি। কিন্তু প্রতিটা দিন শেষে যখন সে সেই ছোট্ট প্রাণের অস্তিত্ব অনুভব করত, তার মনে হতো জীবন এখনও কোথাও না কোথাও বাকি আছে। কখনো কখনো সে স্টেশনে ভিক্ষা করা মহিলাদের মাঝে গিয়ে বসত, কিন্তু তার মনে এখনও কিছুটা আত্মসম্মান বেঁচে ছিল। সে বলতো, আমি ভিক্ষা করব না, আমি কাজ করব। অনেক রাত না খেয়ে কেটেছে, পেটে অনেক যন্ত্রণা হয়েছে,
কিন্তু সে কাউকে কিছু বলেনি। ডাক্তারের কাছে যাওয়ার মতো টাকা তার কাছে ছিল না। একদিন যখন সে আবর্জনার স্তূপের মধ্যে খুঁজছিল, তার আঙুল একটা প্লাস্টিকের প্যাকেটে গিয়ে লাগল। ভেতরে কিছু একটা ভারী জিনিস ছিল। সেই প্যাকেটটা ছেঁড়া ছিল, কিন্তু ভেতরে তাকাতেই তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। নোটের বান্ডিল ছিল সেখানে, কয়েক হাজার বা হয়তো কয়েক লাখ। তার হাত কাঁপতে লাগল। সে চারদিকে তাকালো, কেউ নেই, রাস্তা জনশূন্য, দূরে একটা কুকুর ডাকছে। সে সেই প্যাকেটটা বুকের কাছে জড়িয়ে ধরে বসে পড়ল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। এটা কি সত্যি আমার জন্য? প্রথমবার তার মনে হলো যে হয়তো ভগবান তার ডাক শুনেছেন। সে বস্তা নিয়ে ধীরে ধীরে উঠল, আকাশের দিকে তাকালো আর বলল, হয়তো এবার তুমি আমার দিকে চেয়ে হাসছ। কিন্তু সে জানত না যে সেই টাকার থলিটি কেবল তার ভাগ্য নয়, বরং একটা নতুন তুফানও সাথে আনতে চলেছে। সেই রাতে সোনামের চোখে ঘুম আসেনি। সে থলিটা নিজের কাছে রেখে বারবার হাত দিয়ে ছুঁয়ে দেখছিল, আবার ভয় পাচ্ছিল যে এটা কোনো স্বপ্ন নয় তো। সারা রাত সে ভাবল, যদি এই টাকাগুলো সত্যিই তার হয়ে যায় তবে সে কি করবে। সবথেকে আগে একটা ছোট ঘর নেবে, তারপর তার বাচ্চার জন্য ভালো জামাকাপড়, হয়তো কোনো প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করাবে, যাতে জানতে পারে বাচ্চা ঠিক আছে কিনা। সকাল হতেই সে বস্তা নিয়ে শহরের ভেতরের দিকে হাঁটা দিল, যেখানে সে আগে কখনো যায়নি। তার পায়ে জুতো ছিল না, পেটটা একটু ঝুঁকে দিয়েছিল, কিন্তু মুখে প্রথমবার একটা হালকা হাসি ছিল। পথে তাকে সেই পুরনো লোকগুলোই দেখল, যারা রোজ তাকে টিটকিরি মারত। আরে সোনাম, আজ তো খুব খুশি দেখাচ্ছে, কোনো চাকরি পেলি নাকি? সোনাম শুধু হেসে বলল, হ্যাঁ, আজকের দিনটা একটু ভালো। সে জানত যদি কাউকে টাকার কথা বলে তবে বিপদ হবে, তাই সে সব লুকিয়ে রাখল। বিকেলের দিকে সে একটা পুরনো বস্তিতে পৌঁছাল। সেখানে শকুন্তলা দি নামে এক মহিলা তাকে চিনত। বয়স ৫৫, কিন্তু মনটা খুব ভালো। কি হলো রে মা, আজ তো তোর মুখটা খুব চকচক করছে। সোনাম বলল, কিছু না দিদি, ভাবছি এখন থেকে অন্য কোথাও থাকব। শকুন্তলা হেসে বলল, থাকবি তো ভাড়া লাগবে, গ্যারান্টি চাই, পুরুষ ছাড়া তোকে কে ঘর দেবে? সোনাম চুপ রইল। রাত হলে সে বস্তির কোণে পুরনো বাঁশ দিয়ে একটা ছোট কুঁড়েঘর বানিয়ে নিল আর ভেতরে বসে সেই বস্তাটা খুলল। নোটের গাদা ছিল সেখানে, ৫০, ১০০, ৫০০ নোট। সোনামের চোখ ভিজে এলো। সে ভাবতে লাগল, এটা কার টাকা হতে পারে? কেউ কি আসবে? কিন্তু পরের দুদিন কিছুই হল না, না পুলিশ এলো, না কোনো খবর পাওয়া গেল। সোনাম এবার একটু সাহস পেল। তৃতীয় দিনে সে পাশের বাজারে গেল। অনেক দিন পর নিজের জন্য কিছু কিনল, একটা শাড়ি, একজোড়া চটি আর কিছু ফল। যখন সে দোকানদারকে নোটটা দিল, তার হাত কাঁপছিল। প্রথমবার এতদিন পর নিজের জন্য কিছু নিলাম, সে বিড়বিড় করে বলল। দোকানদার হেসে বলল, ভগবান যখন দিয়েছেন তখন শান্তিতে খাও। রাতে সে কুড়ে ঘরে বসে আম খাচ্ছিল, পেটের ওপর হাত বুলিয়ে বলল, দেখ বাবা, এবার আমি তোকে খুব ভালো করে মানুষ করব, তোকে কখনো না খেয়ে থাকতে হবে না। তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যা কয়েক বছর পর ফিরে এসেছিল। কিন্তু সেই রাতেই যখন সে ঘুমোতে যাচ্ছিল, কুড়েঘরের বাইরে দুই পুরুষের গলা শোনা গেল। শুনলাম এদিকে কোনো এক মহিলার কাছে অনেক টাকা এসেছে, আবর্জনায় পেয়েছে বোধহয়। সোনমের বুক ধড়াস করে উঠল। সে তাড়াতাড়ি বস্তাটা একটা টিনের কৌটোর নিচে লুকিয়ে ফেলল। সারা রাত তার ঘুম হল না। পরের দিন শকুন্তলা দি আসতেই সোনম কথা তুলল, দিদি, যদি কারুর অনেক টাকা পেয়ে যায় তবে কি করা উচিত? শকুন্তলাদি দীর্ঘশ্বাস ফেলে বলল, টাকা দুটো জিনিস করে, হয় তোকে অনেক ওপরে তুলবে, না হয় একেবারে শেষ করে দেবে। তোর কাছে যাই থাকুক সামলে রাখ, কাউকে বলিস না, এখানকার নজর খুব খারাপ। সোনম শুধু মাথা নাড়ল। সেদিন থেকে সে রোজ অল্প অল্প টাকা বের করে খরচ করা শুরু করল। চাল, দুধ, জামাকাপড়, কখনো কখনো বাচ্চাদের খেলনা দেখে সে হাসত। সে নিজের অনাগত সন্তানের সাথে কথা বলত, তুই আসবি না? তখন আমাদের দুজনের জীবন বদলে যাবে। আমি তোকে স্কুলে পাঠাবো, আর তুই মস্ত বড় অফিসার হবি। তখনই সে ভাবত যে ওই টাকা দিয়ে তার স্বামী রোহিতকে খুঁজবে, যাতে জিজ্ঞেস করতে পারে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু ভেতর থেকে আবার আওয়াজ আসত, এখন আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই, যে চলে গেছে সে ফিরলেও লাভ নেই। এক সপ্তাহ কেটে গেল। সোনমকে এখন একটু সুস্থ দেখাচ্ছিল। মানুষ এখন তাকে চিনতে পারছিল না। সেই সোনম যে আগে ছেঁড়া পোশাকে থাকত, সে এখন পরিষ্কার শাড়ি পরে ঘোরে। কিন্তু চারিদিকে রটনা ছড়িয়ে পড়ল, ওই সোনম না,
ওর কাছে হুট করে অনেক টাকা চলে এসেছে, কোনো চুরির মাল নয় তো? আরে শুনলাম কারোর আবর্জনা থেকে ব্যাগ তুলে নিয়েছে। ধীরে ধীরে মানুষের নজর বদলে গেল। যারা আগে দয়ার চোখে দেখত তারা এখন সন্দেহের চোখে তাকাতে লাগল। একদিন বস্তিতে 2 পুলিশ অফিসার এলো। সোনমকে? সে ভয় পেয়ে গেল, হাত কাঁপতে লাগল। জি আমি। তুই কি ভাঙাড়ি কুড়োস? হ্যাঁ স্যার। 2 দিন আগে সিটি হাসপাতালের পেছনে চুরি হয়েছিল, ক্যাশ ব্যাগ গায়েব। তুই কি কিছু পেয়েছিস? সোনমের গলা শুকিয়ে গেল। সে মিথ্যে বলতে পারত না, আবার সত্যি বলতেও ভয় পাচ্ছিল। না স্যার, আমি তো কিছু পাইনি। পুলিশ অফিসার সন্দেহের চোখে তাকাল। যদি পেয়ে থাকিস তবে লুকাস না, নইলে বিপদে পড়বি। সে মাথা নিচু করে বলল, জি। পুলিশ চলে গেল, কিন্তু সোনমের মন ভয়ে কুঁকড়ে গেল। সে সারা রাত ওই বস্তাটার দিকে তাকিয়ে রইল, যেন ওটা সোনা নয়, বিষ হয়ে গেছে। সকালে শকুন্তলা দিয়ে আসতেই সোনম ফুপিয়ে কেঁদে উঠল। দিদি, যদি এটা চুরির টাকা হয় তবে আমি কি খুব বড় ভুল করলাম? শকুন্তলাদি তার কাঁধে হাত রাখল। মারে, তুই কষ্টের জীবন দেখেছিস, এখন তুই যাই করবি ভেবে চিন্তে করিস, ভগবান সব দেখছেন। সোনম মাথা নাড়ল। বিকেল নাগাদ সে ঠিক করে নিল যে সে এই টাকা আর নিজের কাছে রাখতে পারবে না। রাতে সে কুড়েঘরের ভেতরে বসল, থলিটা খুলে শেষবারের মতো নোটগুলোকে দেখল। তার চোখ ভরে এলো। হয়তো তুমি আমার পরীক্ষা নিতে এসেছিলে। সে বস্তাটা তুলতে যাবে এমন সময় দূর থেকে সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশ ভ্যান। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বস্তির বাইরে মানুষ জড়ো হতে শুরু করল। এই তো সেই সোনম, এই সেই মহিলা যার কাছে ব্যাগ আছে। পুলিশের টর্চের আলো সরাসরি তার মুখে পড়ল। সে এক মুহূর্তের জন্য পাথরের মতো হয়ে গেল। থলিটা তখনও তার হাতেই ছিল। পুলিশ অফিসার চিৎকার করে বলল, এই ব্যাগটাই তো তার কাছে আছে, তাই না? সোনমের ঠোঁট কাঁপতে লাগল। হ্যাঁ, কিন্তু আমি চুরি করিনি। চল থানায়। সে পেটের ওপর হাত রাখল। বাচ্চাটা হালকা নড়ে উঠল। সোনম ভয় আর লজ্জার মাঝে শেষ একটা কথা বলল, আমি শুধু বেঁচে থাকার চেষ্টা করছিলাম। পুলিশ অফিসাররা তার কথা শুনল না। থলিটা তুলে নিল আর তাকে ধরে গাড়িতে বসিয়ে দিল। সোনম জানলা দিয়ে বাইরে বস্তির দিকে তাকিয়েছিল, যেখানে কিছু বাচ্চা তাকে দেখছিল, আর শকুন্তলা দিয়ে দূরে দাঁড়িয়ে হাত জোড় করে ভগবানের কাছে কিছু চাইছিল। সেই রাতটা আবার আগের মতোই ছিল, ঠান্ডা, অসহায় আর ভয়ে ভরা। কিন্তু এবার সোনমের ভেতর কিছু ভেঙে যাওয়ার বদলে কিছু বদলাচ্ছিল। তার মনে হল এবার হয়তো তাকে নিজের সত্যের মুখোমুখি হতে হবে, দুনিয়া যাই ভাবুক না কেন। গাড়ির ঝাঁকুনির সাথে সোনমের নিঃশ্বাস আরও দ্রুত হচ্ছিল। পেটের বাচ্চাটা যেন প্রতিটা ধাক্কায় ভয় পেয়ে নড়ে উঠছিল। বাইরে সাইরেনের শব্দ, আর ভেতরে তার বুকে সেই পুরনো ভয়, সব আবার ভুল হয়ে যাবে। থানায় পৌঁছতে সেখানে অনেক ভিড় ছিল। পুলিশ অফিসাররা তাকে নিচে নামার ইশারা করল। চল এদিকে। ভেতরের ঘরে পাখা ঘুরছিল, আর দেওয়ালে একটা বাল্ব টিমটিম করছিল। সামনের ডেস্কে একজন মহিলা ইন্সপেক্টর বসেছিলেন। মুখটা শক্ত হলেও চোখে ক্লান্তি ছিল। নেমপ্লেটে লেখা ছিল, ইন্সপেক্টর সীমা রাণে। নাম? সোনম। কি কাজ করিস? আবর্জনা কোড়াই। আর এই থলিটা? সোনম কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমি আবর্জনার স্তূপের মধ্যে পেয়েছিলাম, আমি কারোর থেকে ছিনতাই করিনি। সীমা থলিটা খুললেন, নোটগুলো দেখলেন, তারপর একজন কনস্টেবলকে বললেন, লকারে রেখে দাও আর মিসিং রিপোর্টের কেস ফাইলটা নিয়ে এসো। সোনম ঠায়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আরেকজন অফিসার এলেন। ম্যাডাম, যে ব্যাগটা চুরি হয়েছিল সেটা তো পাওয়া গেছে, হাসপাতালের পেছন থেকে উদ্ধার হয়েছে। ওটাতেও টাকা ছিল, কিন্তু পরিমাণে কম। সীমা ভ্রু কুচকালেন। তার মানে এই থলিটা আলাদা? হ্যাঁ ম্যাডাম, এটার নোটের সিরিয়াল নম্বরও আলাদা। সোনম যেন হাঁপ ছেড়ে বাঁচল, তার ঠোঁট থরথর করে কাঁপতে লাগল। তার মানে আমি মিথ্যেবাদী নই তো? সীমা তাকে দেখলেন। কিছুক্ষণের জন্য তার মুখের কঠোরতা কেটে গিয়ে একটু মায়া ভাব এল। না, কিন্তু আমাদের তদন্ত করতে হবে। তুই ভয় পাস না, বসে পড়। সোনম সেখানেই মেঝেতে বসে পড়ল, ক্লান্ত হয়ে। তার চোখে জল ছিল, কিন্তু সেখানে এখন একটু শান্তি ছিল। সে বিড়বিড় করে নিজেকে বলল, ভগবান, তোমার অশেষ দয়া, আমি চুরি করিনি। রাত 11টা বেজে গিয়েছিল। সীমা তার জন্য চা আনালেন। খেয়ে নে, পেটে বাচ্চা আছে তো? সোনম হালকা মাথা নাড়ল। 3 মাস। সীমা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললেন, তোর মতো কেস রোজ আসে। পুরুষ পালিয়ে যায়, মেয়ে একা হয়ে যায়, কিন্তু তুই চুরি করিসনি, এটাই তো সবথেকে বড় কথা। সোনমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সবাই ভাবল আমি মিথ্যে বলছি, আমার তো থাকার জায়গাও নেই। সীমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, থাকার চিন্তা করিস না, আজকের রাতটা থানাতেই থাক, কাল দেখব কি করা যায়।
রাতে যখন থানার আলো আবছা হয়ে এলো, সোনম দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। বাইরে হালকা হাওয়া চলছিল। সে পেটের ওপর হাত বোলাল। দেখ বাবা, তোর মা এবার জেলে যাবে না। ভগবান বাঁচিয়ে নিয়েছেন। তার ঘুম এসে গেল। সকালে যখন ঘুম ভাঙল, সামনে সেই সীমা ম্যাডামই ছিলেন, হাতে রিপোর্ট আর ফোন। সোনম, একটা কথা বল, তুই থলিটা কোথায় পেয়েছিলি? হাজারি চকের পেছনে আবর্জনার স্তূপে। ওখান থেকেই কাল আরও একটা কেস এসেছে, আর একজন মহিলাও জানিয়েছে যে ওখান থেকে নোটের বান্ডিল উঠছিল। হয়তো কেউ ভয়ে ফেলে দিয়ে গেছে। সোনম ধীরে ধীরে বলল, তাহলে ওটা ভগবানেরই দান ছিল। সীমা হালকা হাসলেন। হয়তো, কিন্তু এখন ওটা সরকারের রেকর্ডে যাবে। সোনমের মুখ কালো হয়ে গেল। তার মানে আমার কাছে আর কিছুই থাকবে না? নিয়ম তো এটাই, সীমা বললেন, কিন্তু যদি তদন্তের পর প্রমাণিত হয় যে ওটার কোনো মালিক নেই, তবে হয়তো তুই কিছু অংশ পেতে পারিস। সোনম কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমার ওই অংশের থেকে এখন একটু ভরসা বেশি দরকার। আমি আর রাস্তায় থাকতে চাই না। সীমা তার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে কোনো অপরাধবোধ ছিল না, শুধু ছিল একজন ভেঙে যাওয়া নারীর জীবন থেকে আরও একটা সুযোগ পাওয়ার আকুতি। তিনি কনস্টেবলকে বললেন, একে মহিলা শেল্টার হোমে পাঠিয়ে দাও, সেখানে থাকবে কিছুদিন। সোনমের চোখ ভরে এলো। ধন্যবাদ ম্যাডাম। 3 দিন কেটে গেল। সোনম এখন মহিলা শেল্টার হোমে ছিল। প্রথমবার সে একটা বিছানা পেল, ছাদ পেল, আর কেউ তাকে জিজ্ঞেস করল না যে তার স্বামী কোথায়। সে সারাদিন কাজে সাহায্য করত, বাকি সময় শুধু ভাবত। একদিন সন্ধ্যায় টিভিতে খবর চলল, হাজারি চকে ফেলে যাওয়া থলি থেকে পুলিশের জাল নোটের বড় চক্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোনমের বুক ধরাস করে উঠল। জাল নোট! সে ভাবল যদি সে ওই টাকাগুলো খরচ করতে থাকত, তবে আজ সে জেলে থাকত। সে শিউরে উঠল। ভগবান, তুমি আমায় সত্যিই বাঁচিয়ে দিয়েছ। সেই রাতে সে প্রথমবার মন খুলে কাঁদল। শান্তি আর ভয় দুটোই একসাথে। পরের দিন ইন্সপেক্টর সীমা নিজে এলেন। সোনম, তোর নাম এখন পরিষ্কার। থলিটা জাল নোটের ছিল, আর তুই সঠিক সময়ে সব জমা দিয়ে দিয়েছিস। সরকার তোকে সততার পুরস্কার দেওয়ার কথা ভাবছে। সোনম যেন কিছুই শুনতে পাচ্ছিল না। সে ফুপিয়ে উঠল। আমি তো শুধু ভয়ে দিয়ে দিয়েছিলাম। সীমা হাসলেন। কখনো কখনো ভয়ও মানুষকে সৎ বানিয়ে দেয়। সোনম এবার একটু হাসছিল। এখন আমি কি করব ম্যাডাম? তুই কাজ খোঁজ। এই শেল্টারের আশেপাশে কোনো সাফাই বা ক্যান্টিনের কাজ। আমি কথা বলে দেব। সোনম ধীরে ধীরে বলল, আমি আর আবর্জনা কুড়োতে চাই না। সীমা মাথা নাড়লেন। এখন আর তোকে ওটা করতে হবে না। 1 সপ্তাহ পর সোনম পুরসভার অফিসে কাজ পেয়ে গেল, সাফাই বিভাগে অস্থায়ী হেল্পার। সে ছোট ইউনিফর্ম পরে আসা যাওয়া করত, মানুষকে নমস্কার করত। তার হাঁটা চলায় এখন আগের মতো জড়তা ছিল না। কখনো কখনো সে রাস্তার ধারে সেই জায়গাটা দিয়ে যেত যেখানে সে থলিটা পেয়েছিল। সেই জায়গাটা এখন ফাঁকা লাগে, কিন্তু তার মনে সেই দিনের স্মৃতি আজীবন বেঁচে থাকবে। সে নিজেকে বলত, যে জিনিসটা আমাকে মাটিতে ফেলে দিয়েছিল সেটাই আমাকে উঠে দাঁড়াতে শিখিয়েছে। কিন্তু জীবন এখনও পুরোপুরি শান্ত ছিল না। একদিন সন্ধ্যায় যখন সে কাজ সেরে ফিরছিল, সে দেখল রাস্তার ধারে একজন লোক ভিক্ষা করছে। রোগা চেহারা, চোখ দুটো বসে গেছে। সে কাছে গেল, আর তার পা থমকে গেল। ওটা রোহিত ছিল। রোহিতকে ওই অবস্থায় দেখে সোনমের পায়ের তলার মাটি যেন সরে গেল। যে মানুষটার জন্যে সে ঘর ছেড়েছিল, যাকে সে নিজের পৃথিবী ভেবেছিল, সে আজ রাস্তার ধারে ভিখারি হয়ে বসে আছে। রোহিতের গায়ে একটা নোংরা ছেঁড়া শার্ট, গালের হাড় বেরিয়ে এসেছে, এবং তার একটা হাত অকেজো হয়ে বুকের সাথে ঝুলে আছে। সোনম ওর সামনে গিয়ে দাঁড়াল। ছায়া পড়তেই রোহিত ওপরের দিকে তাকাল। কয়েক সেকেন্ডের জন্যে দুজনের চোখাচুখি হল। রোহিতের চোখে প্রথমে বিস্ময়, তারপর অপরাধবোধ, আর শেষে লজ্জা ফুটে উঠল। সে তাড়াতাড়ি নিজের মুখ ঢেকে অন্যদিকে ফিরে যাবার চেষ্টা করল। সোনম কাঁপা গলায় বলল, লুকোনোর চেষ্টা করছো কেন রোহিত? চিনতে পারছ না আমাকে? রোহিত ফুঁপিয়ে কেঁদে উঠল। সে ভাঙা গলায় বলল, সোনম, তুমি এখানে এই পোশাকে? আমি ভেবেছিলাম তুমি হয়তো আর বেঁচে নেই। সোনম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বেঁচে আছি রোহিত, কিন্তু সেদিন তুমি আমাকে মরে যাওয়ার জন্যই তো ফেলে গিয়েছিলে। কেন করলে এমন? কেন পালিয়ে গেলে? রোহিত কাঁদতে কাঁদতে জানাল যে সে আসলে সোনমের গর্ভাবস্থার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল। তার ওপর কল সেন্টারের চাকরিটা চলে গিয়েছিল, আর দেনার দায়ে কিছু লোক তাকে খুঁজছিল। সে ভেবেছিল সোনমকে সাথে রাখলে সেও বিপদে পড়বে, কিন্তু পালানোর কয়েকদিন পরেই রোহিত এক পথ দুর্ঘটনার শিকার হয়।
তার একটা হাত পঙ্গু হয়ে যায় আর মাথায় চোট পাওয়ার কারণে সে আর আগের মতো কাজ করতে পারে না। গত 2 মাস ধরে সে এই রাস্তার ধারেই পড়ে আছে। রোহিত সোনমের পা জড়িয়ে ধরে বলল, সোনম, আমায় ক্ষমা করে দাও, আমি খুব বড় পাপ করেছি, আমাকে সাথে নিয়ে চলো, আমি তোমার আর বাচ্চার খেয়াল রাখব। সোনম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল সেই কনকনে ঠান্ডা রাতের কথা, শকুন্তলা বিদির কথা আর সেই জাল নোটের থলিটার কথা। সে ধীরে ধীরে নিজের পেট স্পর্শ করল, তারপর খুব শান্ত গলায় বলল, রোহিত, একসময় এই কথাগুলো শোনার জন্যে আমি চাতক পাখির মতো চেয়ে থাকতাম, কিন্তু আজ আমার কাছে তোমার জন্যে ক্ষমা আছে, কিন্তু কোনো জায়গা নেই। আমি তোমাকে আমার আর আমার সন্তানের জীবনে আর ফিরে আসতে দিতে পারি না। রোহিত অবাক হয়ে তাকাল। সোনম বলতে থাকল, যেদিন তুমি চলে গিয়েছিলে সেদিনই আমি মরে গিয়েছিলাম। আজ যে সোনম তোমার সামনে দাঁড়িয়ে আছে সে একলা লড়াই করে বেঁচে ফেরা এক নারী। আমি এখন সরকারি কাজ করি, আমার কাছে মাথা গোজার ছাদ আছে, আর আমার সন্তানের বাবা হওয়ার অধিকার তুমি সেদিনই হারিয়েছ যেদিন তুমি তাকে আর আমাকে অনিশ্চয়তার মুখে ফেলে পালিয়ে গিয়েছিলে। সোনম নিজের ব্যাগ থেকে কিছু টাকা বের করে রোহিতের হাতে দিল। এটা নাও, কাল ওই মোড়ের আশ্রমে যেও, আমি ওখানে কথা বলে দেব যাতে তোমাকে ওরা থাকতে দেয়। একজন মানুষ হিসেবে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু স্ত্রী হিসেবে নয়। রোহিত টাকার দিকে তাকিয়ে স্থবির হয়ে বসে রইল। সে বুঝতে পারল যে সে শুধু একজন সঙ্গীকে হারায়নি, সে তার আত্মসম্মান এবং ভবিষ্যৎকেও হারিয়ে ফেলেছে। সোনমা আর পেছন ফিরে তাকাল না। সে সোজা হেঁটে নিজের ঘরের দিকে চলে গেল। রাস্তায় যাওয়ার সময় সে আকাশের দিকে তাকাল। আজ আকাশটা খুব পরিষ্কার ছিল। সে মনে মনে বলল, আজ আমি সত্যি সত্যি স্বাধীন হলাম। কয়েক মাস পর সোনম একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। শকুন্তলা দিদি এখন তার সাথে থাকে, তারা দুজনে মিলে বাচ্চাটিকে মানুষ করছে। সোনম এখন শুধু একজন সাফাই কর্মী নয়, সে এখন ওই এলাকার নারীদের জন্য এক অনুপ্রেরণা। গল্পটি আপনার কেমন লাগল? আপনি কি সোনমের এই সিদ্ধান্তকে সমর্থন করেন, নাকি অন্য কোনো পরিণতি চেয়েছিলেন? জানালে খুশি হব।